চ্যাপ্টার 180 বুদ্ধিমান মানুষ সবসময় একটু বেশিই ভাবে। মিস্টার ফুলের প্রশ্নটা শুনেই অড্রে হলো কান খাড়া করল। সে সাথে সাথেই তার স্পেকটেটর অবস্থায় চলে গেল। তারপর 10 হানের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল। সিটি অফ সিলভার জায়গাটা আসলে কোথায়, আর জায়গাটার মধ্যে এত স্পেশাল কি আছে সেটা নিয়ে তার সবসময় খুব কৌতূহল ছিল। কিন্তু সে নিজে থেকে কখনো দ্য সানকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে পারেনি, কারণ বিষয়টা তো তার ব্যক্তিগত গোপনীয়তার পর্যায়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই মিস্টার ফুল নিজে থেকে বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন। অড্রের কাছে মনে হল যেন সে অনেক দিন ধরে দারুণ একটা ডিটেকটিভ উপন্যাসের প্রথম খণ্ড পড়ছিল, আর মাত্রই সেটা শেষ হয়েছে। আর এখন সে অবশেষে সেই উপন্যাসের পরের খণ্ডটা কেনার সুযোগ পেয়েছে। দ্য সানের উত্তরটা অড্রেকে একদমই হতাশ করল না। দ্য সান জানালো যে তারা মূলধারার 7 জন সনাতন দেবতার ওপর বিশ্বাস করে না। এমনকি সাউদার্ন কন্টিনেন্টের মানুষের মতো তারা ডেথকেও মানে না। তাছাড়া তারা কোনো লুকানো সত্তা, দুষ্ট দেবতা বা ডেভিলদেরও বিশ্বাস করে না। এই যেমন আদিম দানবী, গুপ্ত ঋষি, ডার্ক সাইড অব দ্য ইউনিভার্স, চেইন্ড গড বা ট্রু ক্রিয়েটর, যাদের কথা দ্য হ্যাংড ম্যান তাকে আগে একবার বলেছিল, তাদের কাউকেই দ্য সানের মানুষেরা পুজো করে না। সিটি অফ সিলভার সত্যিই খুব অদ্ভুত একটা জায়গা। তারা কিনা খোদ সৃষ্টিকর্তারই আরাধনা করে। মিস্টার হ্যাংডম্যান যে আদিম উপাসনার কথা বলেছিলেন, এটা কি তবে সেটাই? এই সর্বশক্তিমান হওয়ার বর্ণনাটা একটু অদ্ভুত লাগছে। অড্রে নিজের অজান্তেই আর চোখে দ্য হ্যাংডম্যানের দিকে তাকাল। সে দেখল মিস্টার হ্যাংডম্যান খুব ধীরে ধীরে মাথা নাড়ছেন। ক্লাইন মোরেত্তি এসব শুনে একটু অবাক হল না। সে ইচ্ছে করেই একটু হাসল। তারপর পাল্টা প্রশ্ন করল, যদিও তিনি তোমাদেরকে পরিত্যাগ করেছেন, সৃষ্টিকর্তা সিটি অফ সিলভারকে পরিত্যাগ করেছেন? কথাটা শুনে আলজার উইলসন চমকে উঠল। হঠাৎ করেই তার মাথায় একটা বিশেষ শব্দের কথা মনে পড়ে গেল, আর সে পুরো ব্যাপারটার সাথে সেটা মেলাতে পারল। দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড। চার্চ অফ স্টর্মসের গোপনীয় নথিপত্রে এই নামটার কথা উল্লেখ ছিল। আলজার ছিল একজন ক্যাপ্টেন, যার পদমর্যাদা বিশ্বপদের সমান। তার ওই সিকিউরিটি ক্লিয়ারেন্স লেভেল থেকে সে যতটুকু জানতে পেরেছিল, তাতে দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড শুধু একটা নামই ছিল, এর কোনো বিস্তারিত বর্ণনা কোথাও ছিল না। তবে এই নামটা স্পষ্টভাবেই সোনিয়া সাগরের শেষ প্রান্তের দিকে ইঙ্গিত করত। সে যতটুকু জানত, তাতে চার্চের একেবারে কেন্দ্রে থাকা কার্ডিনালদেরও এই দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড সম্পর্কে কোনো ধারণা ছিল না। কেবলমাত্র চার্চের প্রধান, যিনি কিনা লর্ড অফ স্টর্মসের প্রতিনিধি ছিলেন, তিনিই শুধু এই জায়গার আসল অবস্থা সম্পর্কে কিছু একটা জানতেন। আর মনে হতো যেন তিনি এই দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড খুঁজে বের করার গোপন মিশনটার দায়িত্বে ছিলেন। আলজার একবার বেশ সাহসের সাথেই একটা অনুমান করেছিল। অরোরা অর্ডার সবসময় ট্রু ক্রিয়েটরের পবিত্র বাসস্থানের কথা প্রচার করত। আলজার ভেবেছিল এই পবিত্র বাসস্থান আর দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড বোধহয় একই জায়গা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মিস্টার ফুল তার সেই অনুমানটা সত্যি কিনা সেটা নিশ্চিত করেননি। তাই আলজারও ব্যাপারটা নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। কিন্তু এখন সে একেবারে চমকে গেল। সে প্রচণ্ড অবাক হয়ে বুঝতে পারল, ট্যাট ক্লাবের যে সদস্য দ্য সান সাংকেতিক নামটা ব্যবহার করছে, সে খুব সম্ভবত ওই দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড থেকেই এসেছে। তার মানে মিস্টার ফুল এতদিন ধরে জানতেন যে দ্য ফরসেকেন ল্যান্ড অফ গড আসলে কোথায়, আর তিনি সেই জায়গা থেকে একজনকে টেনে এনে এই গ্যাদারিংয়ের সদস্য বানিয়ে ফেলেছেন। অথচ চার্চ অফ স্টর্মস দিনের পর দিন এই লুকানো জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করে গেছে, কিন্তু কোনো লাভই হয়নি। আলজার রীতিমতো আতঙ্কিত হয়ে মিস্টার ফুলের দিকে তাকাল। মিস্টার ফুল সেই প্রাচীন লম্বা ব্রোঞ্জের টেবিলের একেবারে শেষে সম্মানের আসনে বসেছিলেন। আলজার শুধু দেখতে পেল যে তিনি চুপচাপ তার চেয়ারে হেলান দিয়ে বসে আছেন। ঘন কুয়াশায় তার পুরো শরীরটা ঢাকা পড়ে আছে। তবে অড্রে এসব শুনে খুব একটা বিচলিত হল না। সে তার জীবনে শুধু একবারই দ্য ফরসেকেন ল্যান্ড অফ গডের নাম শুনেছিল, আর সেটা ছিল দ্য হ্যাংডম্যানের ওই প্রশ্নটার সময়। বিষয়টা নিয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না। তাই মিস্টার ফুল একটু আগে যা বললেন, তার সাথে সে ওই জায়গার নামের কোনো সম্পর্কই খুঁজে পেল না। সিটি অফ সিলভার নিয়ে এমন একটা রূপকথা আছে যে সৃষ্টিকর্তা নাকি তাদের পরিত্যাগ করেছিলেন। মনে হচ্ছে মিস্টার হ্যাংডম্যান কথাটা শুনে গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তিনি আসলে কি নিয়ে এত অবাক হচ্ছেন, আর কিসের এত ভয় পাচ্ছেন? অড্রে আগের ঘটনাগুলোর বিস্তারিত মনে করার চেষ্টা করল, আর কিছুই বুঝতে না পেরে বিভ্রান্ত হয়ে মাথা নাড়ল। হ্যাঁ, আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত আমরা আবার ঈশ্বরের অনুগ্রহ ফিরে পাব। হয়তো যেদিন আবার নতুন করে সূর্য উঠবে, সেদিনই এমনটা ঘটবে। ডেরিকবার্গ একটু অনিশ্চিত গলায় উত্তর দিল। একসময় দৈত্যদের রাজপরিবার আমাদের শাসন করত, আর আমরা তখন দৈত্যরাজ অরিমিরের উপাসনা করতাম। পরবর্তীতে ঈশ্বর আমাদেরকে রক্ষা করেছিলেন। তাই আমরা আর কখনোই ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করব না। দৈত্যদের রাজপরিবার শাসন করত, এটা তো সত্যিই অনেক প্রাচীন একটা ব্যাপার। কিন্তু বিষয়টা কেমন যেন মিলছে না। আলজার, যে কিনা মনে মনে কিছু একটা অনুমান করে নিয়েছিল, তার হঠাৎ করেই একটা কথা মনে পড়ে গেল।
দ্য বুক অফ স্টর্মসের একটা গোপন অধ্যায়ে দ্বিতীয় ইপক নিয়ে একটা বর্ণনা দেওয়া ছিল। ওই দ্বিতীয় ইপক মানবজাতির ডার্ক ইপক নামেও পরিচিত ছিল। সেই সময়ে আকাশ, সাগর আর ডাঙা শাসন করত ড্রাগন, দৈত্য, এলভস, মিউট্যান্টস, ডেভিলস, ফিনিক্স, ডেমনিক উলভস আর ডেড স্পিরিটস। কিন্তু শেষ পর্যন্ত লর্ড অফ স্টর্মস, শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য এবং জ্ঞান ও প্রজ্ঞার দেবতার নেতৃত্বে মানবজাতি সেই অতিপ্রাকৃত প্রাণীগুলোকে পরাজিত করতে সক্ষম হয়। আর এভাবেই শুরু হয় তৃতীয় ইপক বা গ্লোরিয়াস এরা, যেটা পরবর্তীতে ক্যাটাক্লিজম নামে পরিচিতি পায়। দৈত্যরাজ অরিমির। ক্লাইন মনে মনে নামটা আবার উচ্চারণ করল। বিভিন্ন রূপকথা আর পৌরাণিক কাহিনীতে তাকে দেবতাদের সমকক্ষ এক মহান সত্তা হিসেবে বিবেচনা করা হতো। এমনকি এখনও এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ তার উপাসনা করে। তাছাড়া ইন্টিস রিপাবলিকের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে দামি আঙুরের ওয়াইনের নামও রাখা হয়েছে এই অরিমিরের নামেই। কথিত আছে যে দৈত্যরাজের রক্তের মতো লাল আঙুরের ওয়াইন খুব পছন্দ ছিল। চার্চ অব দ্য গড অফ কম্ব্যাট এখন ওয়ারিয়ারের সম্পূর্ণ পাথওয়েটা নিয়ন্ত্রণ করছে, অথচ এই পাথওয়েটা একসময় দৈত্যদের ছিল। তাহলে এই বিষয়টা মাথায় রাখলে আমি কি ধরে নিতে পারি যে অরিমিরি ছিলেন প্রাচীনকালের যুদ্ধের দেবতা? ক্লাইন মনে মনে বিষয়টা অনুমান করার চেষ্টা করল। সে খুব বুঝে শুনে একবার মাথা নাড়ল। তবে বিষয়টা নিয়ে সে আর বেশি দূর ভাবল না। তারপর সে খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমরা কি এখনও সেই সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করো? হ্যাঁ, আমরা এখনও করি, কিন্তু যেদিন থেকে তিনি আমাদের পরিত্যাগ করেছেন তারপর থেকে আমরা আর কখনোই তার কাছ থেকে কোনো সাড়া পাইনি। ডেরেকের কণ্ঠস্বরে একটা চাপা কষ্ট স্পষ্ট বোঝা যাচ্ছিল। ক্লাইন খুব আয়েশ করে তার চেয়ারের পেছনে হেলান দিল। সে তার চোখ দুটো অর্ধেক বন্ধ করে বলল, তোমাদের এই বলিদান প্রথাটা কিভাবে পালন করা হয় তার বিস্তারিত বর্ণনা আমাকে দাও। মিস্টার ফুল কি সিটি অফ সিলভারকে পরিত্যাগ করার পেছনের আসল সত্যিটা বের করতে চাইছেন, নাকি সৃষ্টিকর্তা এখনও অস্তিত্বশীল কিনা তিনি সেটা নিশ্চিত হতে চাইছেন? হঠাৎ করেই আলজারের সারা শরীরে একটা বিদ্যুতের চমক খেলে গেল আর সে কেঁপে উঠল। সে শুধু ভয়ই পাচ্ছিল না, সেই সাথে সে বেশ উত্তেজিতও বোধ করছিল, কারণ তার কাছে মনে হচ্ছিল যেন দেবতাদের ভেতরের কোনো এক গোপন রহস্য তাকে জানানো হচ্ছে। আর এই বিষয়টা তাকে এমন একটা অনুভূতি দিচ্ছিল যেন সে এক ধাক্কায় একেবারে নতুন একটা স্তরে পৌঁছে গেছে। আমি তো এতদিন ধরে ক্ষমতা আর শক্তির পেছনেই ছুটে বেড়াচ্ছি, এরকম একটা অনুভূতির জন্যই তো আমি এসব করেছি, তাই না? আলজার চেয়ারে হেলান দিয়ে তার চিবুকটা উঁচু করল। তারপর সে নিজের চিন্তার জগতেই হারিয়ে গেল। মিস্টার হ্যাংডম্যানের মানসিক অবস্থা তো খুব একটা স্বাভাবিক বলে মনে হচ্ছে না। অড্রে খুব করুণার চোখে তার দিকে তাকাল। সে শেষমেশ বুঝতে পারল যে মিস্টার ফুল আর দ্য সানের এই কথোপকথনের পেছনে নিশ্চয়ই এমন কোনো চমকপ্রদ রহস্য লুকিয়ে আছে, যার কারণে দ্য হ্যাংডম্যান তার স্বাভাবিক স্থিতি হারিয়ে ফেলেছেন। চিলাঙ্গোসের ওই কাজটা শেষ হওয়ার পর মিস্টার হ্যাংডম্যান আজ এখানে কি জানতে পেরেছেন সেটা তথ্য পাওয়ার জন্য আমি প্রয়োজনীয় মূল্য চুকিয়ে দেব। কিন্তু তিনি এই তথ্যটা দিতে রাজি হবেন তো? অড্রে খুব আগ্রহ নিয়ে বিষয়টা ভাবল, তবে তার মনে এখনও একটু চিন্তা থেকেই গেল। ডেরিক খেয়ালই করল না যে তার উত্তরের ওপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। সে খুব অকপটে উত্তর দিল, আমরা ঈশ্বরের প্রতীক দিয়ে ঢাকা বিশাল এবং জাঁকজমকপূর্ণ সব বেদি তৈরি করি। যখনই আমাদের ব্ল্যাক ফেসড গ্রাসের ফলন খুব ভালো হয় তখনই আমরা একটা বলিদানের আচার পালন করি। অন্ধকারের গভীরে আমরা যেসব দানবদের ধরে আনি তাদেরকে আমরা এই বলিদানের কাজে ব্যবহার করি। প্রথমে আমরা ঈশ্বরের সম্মানজনক উপাধি আর প্রয়োজনীয় প্রার্থনাগুলো পাঠ করি, তারপর আমরা তার উদ্দেশ্যে নাচগান করি। এরপরে আমরা ওই দানবগুলোকে হত্যা করি যাতে তাদের আধ্যাত্মিকতা আর দূষিত রক্ত দিয়ে পুরো বেদিটা রঞ্জিত হতে পারে। আর যদি আমরা কোনো দানব ধরে আনতে না পারি তাহলে আমরা তার বদলে সিটি অফ সিলভারের কারাগারের সবচেয়ে নিচের তলায় থাকা কোনো সিটি অফ সিলভার সিনারকে ব্যবহার করি। এরপর আমরা প্রথম ধাপে কাটা ব্ল্যাক ফেসড গ্রাসগুলো দিয়ে খাবার তৈরি করি, আর তারপর সেটা ঈশ্বরের সামনে নিবেদন করি। একেবারে শেষে আমরা সবাই মিলে সমস্বরে ঈশ্বরের প্রশংসাগীতি গাই। আর এভাবেই আমাদের এই আচারটা শেষ হয়। যেহেতু আমি আমার নিজের উদ্দেশ্যেই একটা বলিদান করার কথা ভাবছিলাম, তাই সময় নিয়ে আমার কোনো বাছবিচার নেই। আর এই কাজের জন্য বেদিটাও যতটা সম্ভব সাদামাটা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হবে একটা চ্যানেল বা পথ খুলে ফেলা, আর সেটা করতে হবে ওই দানবগুলোর আধ্যাত্মিকতা অথবা বিয়ন্ডার শক্তি থাকা কোনো রক্তের সাহায্যে, যাতে করে এই বলিদানের আচারটা সম্পূর্ণ করা যায়। অবশ্য এই পুরো বিষয়টা তো এই যুক্তির ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে যে কেউ একজন এর উত্তরে সাড়া দেবে, তাই না? কি ভীষণ আড়ম্বরপূর্ণ একটা ব্যাপার। ক্লাইন তার রহস্যবাদের জ্ঞান ব্যবহার করে সিটি অফ সিলভারের এই বলিদানের আচারের প্রতিটি ধাপ বিশ্লেষণ করল। তারপর সে অবশেষে জিজ্ঞেস করল, এর জন্য তোমরা ঠিক কি কি প্রার্থনা করো? তোমরা কোন ভাষায় সেগুলো পাঠ করো? ডেরিকও মনে মনে এই সুযোগটারই অপেক্ষা করছিল, যাতে সে এই অভিশাপ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সে ব্যাপারে মিস্টার ফুলের কাছ থেকে কোনো ইঙ্গিত পেতে পারে।
তাই সে খুব সাবধানে প্রার্থনাগুলোর কথা মনে করার চেষ্টা করল। তারপর সে উত্তর দিল, আমরা জটুন ভাষা ব্যবহার করি। এটাই আমাদের প্রতিদিনের ব্যবহারের সাধারণ ভাষা। প্রার্থনার কথাগুলো হল, তোমার একনিষ্ঠ বিশ্বাসীরা তোমার মনোযোগ প্রার্থনা করছে। আমরা প্রার্থনা করছি তুমি যেন তাদের এই নৈবেদ্য গ্রহণ করো। আমরা প্রার্থনা করছি তুমি যেন তোমার রাজ্যের দরজাগুলো আমাদের জন্য খুলে দাও। ক্লাইন চুপচাপ সব কথা শুনল। সেই ইচ্ছে করেই তার চারপাশের ঘন কুয়াশাগুলোকে তার শরীরের চারপাশে ধীরে ধীরে ঘুরপাক খেতে দিল। সে এমনভাবে মাথা নাড়ল যেন সে খুব গভীর কোনো চিন্তায় মগ্ন আছে। তারপর সে একেবারেই নিশ্চুপ হয়ে গেল। এখান থেকে তিনি কি জানতে পারলেন সেটা তো তিনি নিশ্চিতভাবেই কাউকে বলবেন না। আলজারের কাছে বিষয়টা একদম স্বাভাবিক বলেই মনে হল। একজন দেবতার গোপন কথা কি আর সরাসরি কোনো সাধারণ মানুষের কাছে প্রকাশ করা যায়? ডেরিকো মনে মনে খুব দ্রুত নিজের শক্তি বাড়ানোর জন্য দৃঢ় সংকল্প করল, যাতে সে এমন কিছু একটা জোগাড় করতে পারে যা দিয়ে সে মিস্টার ফুলের মনোযোগ আকর্ষণ করতে পারবে, আর এর বিনিময়ে সে তার কাছ থেকে সঠিক পথনির্দেশনা আদায় করে নিতে পারবে। এরপর আরও কিছুক্ষণ কথাবার্তা চলার পর ক্লাইন এই গ্যাদারিংয়ের সমাপ্তি ঘোষণা করল। সে দেখল জাস্টিস, দ্য হ্যাংড ম্যান আর দ্য সানের শরীরগুলো তার চোখের সামনেই আস্তে আস্তে মিলিয়ে গেল। সে নিচের দিকে তাকাল। তার চোখে পড়ল সেই সীমাহীন ধূসর কুয়াশা আর টকটকে লাল রঙের তারাগুলো, যেগুলোকে দেখে মনে হচ্ছিল এরা যেন অনন্তকাল ধরে একদম অপরিবর্তিত অবস্থাতেই আছে। তবে সিকোয়েন্স 8-এ উন্নীত হওয়ার পর সে বুঝতে পেরেছিল যে সে এখন আরও বেশি সংখ্যক তারার সাথে সংযোগ স্থাপন করতে পারবে। অন্যভাবে বলতে গেলে সে চাইলে এখন আরও বেশি সদস্যকে এখানে টেনে আনতে পারবে, অন্তত আরও 2 জন। ক্লাইন নিজের অজান্তেই একটু মাথা নাড়ল। তবে নতুন কোনো সদস্য যোগ করার ব্যাপারে তার কোনো তাড়াহুড়ো ছিল না। সে আগের মতোই কাজ করার পরিকল্পনা করল। সে প্রথমে অপেক্ষা করবে এবং পুরো বিষয়টা পর্যবেক্ষণ করবে। যদি জাস্টিস আর দ্য হ্যাংড ম্যানের কাছে কারো নাম সুপারিশ করার জন্য থাকে, তবে সে আগে তাদের ব্যাপারটা মূল্যায়ন করে দেখবে। গত কয়েকবার আমি দেখেছিলাম যে দ্য সান তখন প্রার্থনা করছিল। তার সামনে পরিষ্কার একটা ক্রিস্টাল বল রাখা ছিল, কিন্তু আমি যখন থেকে তাকে এই ধূসর কুয়াশার ওপরের জগতে টেনে এনেছি, তারপর থেকে ওই ক্রিস্টাল বলটা আর কখনোই দেখা যায়নি। তাহলে কি এই লাল তারার সংযোগের মাধ্যমে মানুষদের এখানে টেনে আনার জন্য তাদের আশেপাশে কোনো বিশেষ বস্তু থাকার শর্তটা পূরণ করতে হয়, নাকি বাস্তবের দুনিয়ায় থাকা কোনো না কোনো বস্তুর সাথেই এই লাল তারাগুলোর যোগাযোগ থাকে? আর যখন সফলভাবে সেই সংযোগটা তৈরি হয়ে যায়, তখন কি সেটা আবার এই ধূসর কুয়াশার ওপরের জগতে ফিরে আসে? আমি ভাবছি মিস জাস্টিস আর মিস্টার হ্যাংম্যানের ক্ষেত্রেও কি একই ব্যাপার ঘটেছিল। ধরেই নিলাম যে বিষয়টা আসলে এমনই। সেক্ষেত্রে এই বিশেষ বস্তুটা ছাড়াই যদি কোনো মানুষ পাঠ করে, মিস্টার ফুল যিনি এই যুগের কেউ নন, ধূসর কুয়াশার ওপরের জগতের রহস্যময় শাসক, হলুদ আর কালোর রাজা যিনি সৌভাগ্য নিয়ন্ত্রণ করেন, আর এরপর তারা যদি আমাকে তাদের প্রার্থনা শোনার সুযোগ দেয়, তাহলে কি আমি তাদেরকে এখানে টেনে আনতে পারব? আমি চাইলে ভবিষ্যতে এটা একবার পরীক্ষা করে দেখতে পারি। ক্লাইন আর সেখানে দাঁড়িয়ে থাকল না। সে নিজেকে তার আধ্যাত্মিকতা দিয়ে মুড়িয়ে নিল এবং নিচের দিকে নেমে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে তার পেছনে ফেলে রেখে গেল সেই বিশাল রাজপ্রাসাদ, সেই প্রাচীন টেবিল আর ওই 22টা উঁচু পিঠওয়ালা চেয়ার, যেগুলো সেই ধূসর কুয়াশার ওপর একদম অপরিবর্তিত অবস্থায় দাঁড়িয়েছিল। সে এখন ক্লাউন পোষণের ওই উপচে পড়া শক্তিটাকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে এসেছে, আর এর সাথে যুক্ত সব নেতিবাচক প্রভাবকেও সে দূর করে ফেলেছে। তাই সে এখন নিজেকে তলব করার ওই আচারটা একবার পরীক্ষা করে দেখতে চাইছিল। কে জানে এবার আমি কি জিনিস ডেকে আনব। ক্লাইন গভীর আগ্রহ আর কিছুটা ভয় নিয়ে কথাটা ভাবল, আর তারপর সে ওই পাগলামিতে ভরা প্রলাপগুলোর ভেতর দিয়ে নিচে পড়তে শুরু করল।